অ্যারে ইন জাভা। জাভাতে আমরা দেখব যে কিভাবে প্রথমে আমরা দেখব যে কিভাবে একটা সিঙ্গেল ডাইমেনশনে অ্যারে তৈরি করা যায়। এরপরে আমরা দেখব যে কিভাবে মাল্টি ডাইমেনশন বলতে বেসিক্যালি 2 ডাইমেনশন অ্যারে কিভাবে তৈরি করা যায়। তো আমরা যেহেতু জানি জাভা হচ্ছে স্ট্রং টাইপ, সুতরাং জাভাস্ক্রিপ্টে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছিলাম কিভাবে, যে var a is equal to new array, এভাবে ডিক্লেয়ার করছিলাম জাভাস্ক্রিপ্টে। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যারে ডিক্লারেশন। আমরা এই জাভাস্ক্রিপ্ট অ্যারে ডিক্লারেশন থেকে দেখব যে জাভার অ্যারে ডিক্লারেশনের কি পার্থক্য। জাভাতে অ্যারে ডিক্লারেশন করতে গেলে আমরা এই যে ভেরিয়েবলটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করব, সেই ভেরিয়েবলটার একটা নির্দিষ্ট টাইপ থাকতে হবে। এক্ষেত্রে এই টাইপ বলতে আমরা যত ধরনের টাইপ দেখলাম, সেটা প্রিমিটিভ টাইপও হতে পারে, আবার যে কোনো ধরনের অবজেক্ট টাইপ বা ক্লাস টাইপও হতে পারে। তো আমরা প্রথমে দেখব যে প্রিমিটিভ টাইপের অ্যারে কিভাবে ডিক্লেয়ার করা হয়। তো এরকম ইন্টিজার টাইপের একটা অ্যারে যদি ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমরা এরকম ব্যবহার করব ইন্টিজার এ বা ইন্ট এ। এখানে ইন্টিজার বলা যাবে না, কারণ হচ্ছে যে আমরা এখানে যদিও ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, কিন্তু জাভাতে ইন্টিজার আবার আলাদা একটা ক্লাস। আমরা দেখছি যে ইন্টিজার ডট পারসেন্ট লিখছি, তো ওইটা ইন্টিজার আর একটা ক্লাস, কিন্তু ইন্ট অ্যাকচুয়ালি কোনো ক্লাস না। ওই জন্য ইন্টিজারটা হচ্ছে ক্লাস টাইপ আর ইন্টটা হচ্ছে প্রিমিটিভ টাইপ। তো ইন্টিজারটা কি ধরনের ক্লাস টাইপ সেটা আমরা পরবর্তীতে দেখব, আলোচনায় আসবে। ওইটা হচ্ছে র্যাপার ক্লাস বলা হয়। কি কারণে ওটাকে র্যাপার ক্লাস বলা হয় আমরা পরে দেখব। তো এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কিভাবে আমরা একটা প্রিমিটিভ টাইপের সিঙ্গেল ডাইমেনশন অ্যারে ডিক্লেয়ার করতে পারি। তো আমরা এখানে লিখলাম ইন্ট এ ইজ ইকুয়াল টু নিউ ইন্ট। এখানে আমরা জাভাস্ক্রিপ্টে দেখছিলাম যে এখানে আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু জাভাতে আমরা দেখব যে এটা থার্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হবে। এবং নিউ ইন্টের পরে এখানে আমরা ব্যবহার করছিলাম নিউ অ্যারে, এখানে ব্যবহার করব হচ্ছে নিউ, এই পাশে যেই টাইপ সেই টাইপ। যদি এটা বাইট টাইপের হয় তাহলে আমি বলবো বাইট এ ইজ ইকুয়াল টু নিউ বাইট, 4 এ ইজ ইকুয়াল টু নিউ 4। ওকে, তো এটা আমরা একটা ডিক্লারেশন করলাম। এবং এটার লেন্থ জাভাস্ক্রিপ্টে যখন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি এবং অ্যারেটার ডিক্লেয়ার করার পরে যখন ওটার মান আমরা ইনিশিয়ালাইজ না করি এবং মানগুলোকে যদি প্রিন্ট দিতে চাই, যদি আমি এখন এই যে জাভাস্ক্রিপ্টে এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করছি, এখন যদি আমি প্রিন্ট দেই যে A0, তাহলে জাভাস্ক্রিপ্টে ওটা কি আসে, আনডিফাইন্ড আসে। কিন্তু জাভাতে যদি আমরা এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করি এবং এটা যদি গ্লোবালি ডিক্লেয়ার করি, তাহলে এই যে অ্যারেটার লেন্থ হলো 3, এই লেন্থ 3 A0 A1 A2 যখনই আমরা এটাকে ডিক্লেয়ার করলাম তখনই এটা A0 A1 A2 0 দ্বারা ইনিশিয়ালাইজ হয়ে গেল। হ্যাঁ, A0 A1 এবং A2 0 দ্বারা ইনিশিয়ালাইজ হয়ে গেল। এটা 0 দ্বারা কেন? কারণ হচ্ছে এটা যেই টাইপের সেই টাইপের ডিফল্ট ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ঠিক আছে, ইন্ট হচ্ছে ইন্টিজারের ডিফল্ট ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ হয়ে গেল। এরপরে আমরা যদি ম্যানুয়ালি এটাকে ইনিশিয়ালাইজ করতে চাই, আচ্ছা এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে যখন আমরা অ্যারে ডিক্লেয়ার করছি তখন এখানে আমরা দেখছি যে অ্যারের লেন্থটা ডিক্লেয়ার করাটা ম্যান্ডেটরি না, কিন্তু জাভাতে আমরা দেখব যে এই লেন্থটা ডিক্লেয়ার করা ম্যান্ডেটরি। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আমরা কোনো লেন্থ ডিক্লেয়ার না করি তাহলে কম্পাইলার এখানে একটা এরর দিচ্ছে। দ্যাট মিনস অবশ্যই এখানে একটা লেন্থ ডিক্লেয়ার করতে হবে। এরপরে যদি আমরা ইনিশিয়ালাইজ করতে চাই অ্যারেকে, তাহলে আমরা এইভাবে ইনিশিয়ালাইজ করতে পারি A0 is equal to 1, A1 is equal to 2, A2 is equal to 3। এরকম যে কোনো মান দ্বারা, যেহেতু এটা ইন্টিজার সুতরাং আমরা যে কোনো ইন্টিজার টাইপের মান দিয়েই এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টে দেখছি যে এটা যে কোনো মান দ্বারা এটাকে ইনিশিয়ালাইজ করা যায়। অর্থাৎ আমি যদি এইখানে এটাকে একটা A দ্বারা ইনিশিয়ালাইজ করতে চাই তাহলে কম্পাইলার এখানে এরর দিবে, কারণ এটা টাইপ ইন্টিজার, সুতরাং এখানে স্ট্রিং রাখা যাবে না। এরপরে আমরা আরেকটা ওয়েতে অ্যারে ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে একই সাথে এটাকে বলা হচ্ছে কি কনডেন্স অ্যারে, যেভাবে আমরা ইয়েতে করছি যে সরাসরি এখানে আমরা নিউ ইন্ট আর না বলে সরাসরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সরাসরি মানগুলোকে দিয়ে দিতে পারি। তাহলে এটা একই সাথে এটা ডিক্লারেশন হলো এবং এটা ইনিশিয়ালাইজেশন হয়ে গেল, মানগুলো ইনিশিয়ালাইজেশন হয়ে গেল এর
এলিমেন্টগুলো ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। এক্ষেত্রে আর লেন দেওয়ার প্রয়োজন নয়, এখানে আমরা যে কয়টা মান দিব সেই অনুযায়ী লেনটা হয়ে যাবে। যেমন 1 2 3 4 5 6 অর্থাৎ এই অ্যারেটার লেন যদি আমি প্রিন্ট দেই, যেমন এই যে নাম, এটার নাম দিলাম হচ্ছে নাম বা নাম্বার, তাহলে নাম ডট লেন্থ, নাম ডট লেন্থ বললে এই এম এর মধ্যে আমরা পাবো হচ্ছে 6, ঠিক আছে। এরপরে এখন আমরা দেখলাম যে কিভাবে অ্যারেটা ডিক্লেয়ার করা হলো, কিভাবে ইনিশিয়ালাইজেশন করা হলো, আবার আমরা দেখলাম কিভাবে কনডেন্স বা ডেন্সারের মাধ্যমে কিভাবে এটাকে তৈরি করা হলো, এটা একই সাথে ইনিশিয়ালাইজ হয়ে গেল। এখন আমরা দেখব যে কিভাবে অ্যারের মানের মধ্যে ফর লুপ চালানো যায়। এখন আমি এখানে বললাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন গিভেন নাম্বার, গিভেন নাম্বার বলে আমি এখানে আমি বললাম যে i ইকুয়াল টু 0, i লেস দেন m, m অ্যাকচুয়ালি কি, m অ্যাকচুয়ালি হচ্ছে নাম ডট লেন্থ, ঠিক আছে। অর্থাৎ লেন্থ পর্যন্ত এই লুপটা চলবে, এবং যখন লুপটা চলবে তখন এটাকে প্রিন্ট দেওয়ার জন্য আমরা বললাম নাম i, ঠিক আছে। শুরুতে আমরা একটা স্পেস দিলাম, তাহলে এই লুপটার মাধ্যমে এই নাম্বার অ্যারেটা প্রিন্ট হবে। এরপরে আমরা এখানে একটা প্রিন্টএলএন দিলাম, একটা /n দিয়ে একটা নিউ লাইন দিলাম। তো এরকম এই যে এসকেপ ক্যারেক্টার, এ ধরনের এসকেপ ক্যারেক্টার, বিভিন্ন ধরনের এসকেপ ক্যারেক্টার আছে। তো এই ধরনের এসকেপ ক্যারেক্টারের ভিতরে আমরা এরকম দেখব যে যেমন /n মানে হচ্ছে নিউ লাইন, /f যেটা আমরা জাভাস্ক্রিপ্টে শিখে আসছিলাম, /t মানে হচ্ছে ট্যাব, /b মানে হচ্ছে ব্যাক স্পেস, /ব্যাকস্ল্যাশ মানে হচ্ছে ব্যাকস্ল্যাশ, /কোটেশন হচ্ছে ডাবল কোটেশন, /সিঙ্গেল কোটেশন। তারপরে আমরা ইউনিকোড ভ্যালু, ইউনিকোড হেক্সাডেসিমাল ক্যারেক্টারগুলোকে /u তারপরে এরকম 4টা মান দিয়ে ইউনিকোড ক্যারেক্টার বলি। আর এরকম একটা স্ল্যাশ দিয়ে DDD, এটা হচ্ছে অক্টাল ক্যারেক্টার। যখন আমরা অক্টাল ক্যারেক্টার বোঝাবো তাহলে এই ধরনের এসকেপ সিকোয়েন্স আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব যে এখানে /n মানে হচ্ছে যে এই অ্যারেগুলো প্রিন্ট হয়ে যাওয়ার পরে এখানে একটা নতুন লাইন দেওয়ার জন্য আমরা /n দিলাম। এরপরে আমরা বলতেছি যে অ্যাসেন্ডিং অর্ডার নাম্বার, অর্থাৎ এই যে অ্যারেটা ছিল এই অ্যারেটাকে এখন আমরা অ্যাসেন্ডিং অর্ডারে এটাকে প্রিন্ট দিব। সেটা হচ্ছে এখানে কি করলাম, অ্যারেস ডট সর্ট, অ্যারেস ডট সর্ট, তারপরে বললাম নাম। দ্যাট মিনস এই যে অ্যারেটা ছিল এই অ্যারেটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করলাম। এই যে অ্যারেস যে ক্লাসটা, এই ক্লাসটা আছে হচ্ছে java.util.arrays, যার কারণে আমাদের এখানে কি করতে হবে, java.util-কে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। তো অ্যারেস নামক একটা ক্লাস আছে জাভা ইউটিলের মধ্যে। এই লাইনটার মাধ্যমে অ্যারেটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেল, এবং তারপরে যদি আমরা এটাকে প্রিন্ট দিই তাহলে এই অ্যাসেন্ডিং অর্ডারে প্রিন্টে আসবে। আমরা দেখে নেই এর আউটপুট, যে গিভেন নাম্বার প্রথমে ছিল হচ্ছে এইটা, তারপরে যখন আমরা বললাম অ্যাসেন্ডিং অর্ডার নাম্বার তখন এইটা। তো এইখানে আমরা একটা জিনিসের পার্থক্য দেখলাম, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কিন্তু এই নাম্বারটাকে অ্যাসেন্ডিং করতে পারতো না, সরাসরি অ্যারেস ডট সর্ট বললে কিন্তু অ্যাসেন্ডিং করতে পারতো না, কিন্তু জাভা এটাকে সরাসরি অ্যাসেন্ডিং করতে পারে, ঠিক আছে। তো এটা আমরা দেখলাম হচ্ছে কিভাবে সিঙ্গেল ডাইমেনশন অ্যারে তৈরি করতে হয়। এখন আমরা দেখব হচ্ছে কিভাবে মাল্টি ডাইমেনশন অ্যারে তৈরি করতে হয়। মাল্টি ডাইমেনশন দ্যাট মিনস 2 ডাইমেনশন অ্যারে তৈরি করার জন্য, তার মানে একটা অ্যারের মধ্যে অ্যারে, দ্যাট মিনস এখানে রো থাকবে এবং কলাম থাকবে, ঠিক আছে। রো এবং কলাম দুইটাই থাকবে। আগে ছিল হচ্ছে শুধু রো, এখন আমরা দেখব রো এর সাথে আবার কলামও আছে। তো 2 ডাইমেনশন অ্যারে তৈরি করার জন্য আমাদেরকে এই দুইটা ডাইমেনশন বোঝানোর জন্য আমাদেরকে ডাবল থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এর আগে আমি বলছিলাম যে একটা অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করব তখন এই যে থার্ড ব্র্যাকেটটা, এটা আমরা হচ্ছে ইন্ট এটার পরেও ব্যবহার করতে পারি। দ্যাট মিনস আমি এখানে বলতে পারি থার্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেটটা আমি এইখানে বলতে পারি। যদি এইখানে বলি তাহলে এইখানে বলার আর দরকার নাই, ঠিক আছে। তাহলে আমি এই ডাটা টাইপের পরেও এটাকে বলতে পারি, আবার এই আইডেন্টিফায়ার বা এটার নাম আইডেন্টিফায়ারের পরেও এটাকে বলতে পারি, ঠিক আছে। এই পাশে আমাকে এভাবে বলতে হবে। এখন এই পাশে এসে একটা
যখন আমরা অ্যারে ডিক্লেয়ার করব তখন খেয়াল রাখতে হবে যে কখনোই আমরা এই পাশে কিন্তু লেন্থ ব্যবহার করব না। দ্যাট মিনস এইখানে কখনোই আমাদের ফিগার, কোনো ধরনের ফিগার এখানে বসবে না, আমাদের লেন্থ ফিগারটা বসবে এই পাশে। তো এই প্রথম থার্ড ব্র্যাকেটটা হচ্ছে রো এর জন্য, আর পরের থার্ড ব্র্যাকেটটা হচ্ছে কলামের জন্য। তাহলে আমরা প্রথমে এইখানে 3 বললাম, কিন্তু এখানে কিছু বললাম না, এরকম হতে পারে। কিন্তু এরকম হবে না যে কোনোটাতেই কিছু বললাম না, রোকে বলাই লাগবে। কলাম আমি নাও বলতে পারি, কারণ কলাম আমি হয়তো পরে ডিফাইন করে দিলাম, কিন্তু রোকে বলতেই হবে। তাহলে আমি বললাম যে 3টা রো, এরপরে আমি বললাম যে অ্যারে 0-র ভিতরে আবার আমি কি করলাম, আমি বললাম যে নিউ ইন্ট, অর্থাৎ অ্যারে 0-র ভিতরে আরেকটা রো, আরেকটা অ্যারে ক্রিয়েট করে দিলাম, সেটা আবার কি, তার লেন্থ হচ্ছে 3। তার মানে একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে থাকা মানেই হচ্ছে আসলে মাল্টি ডাইমেনশনাল। দ্যাট মিনস এখানে খেয়াল করেন যে এখানে আমরা অ্যারে 0-র ভিতরে সরাসরি মান দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আমরা অ্যারে 0-র ভিতরে আরেকটা অ্যারেকে দিয়ে দিলাম। এখানে আমরা সিম্পলি বললাম নিউ ইন্ট 2, তাহলে এটা 3, এটা 2, এটা 3। তো এইভাবে আমরা এটাকে ডিক্লেয়ার করতে পারি। তাহলে ইনিশিয়ালি এই সব মানগুলো কি দ্বারা ইনিশিয়ালাইজ হয়ে গেল, 0 দ্বারা ইনিশিয়ালাইজ হয়ে গেল। আবার ঠিক এই অ্যারেটাকে আমরা সরাসরি এইভাবে ডিক্লেয়ার করতে পারি, তখন আমরা এখানে 2টা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, আর এইগুলোর জন্য আমরা ইউজ করব হচ্ছে এক একটা রো এর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে এক একটা সিঙ্গেল ব্র্যাকেট। তাহলে এইটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো। প্রথম রো এর ভিতরে কয়টা, 3টা, তাহলে 3টা। পরের রো এর ভিতরে কয়টা, 2টা। তারপরের রো এর ভিতরে কয়টা, 3টা। এরকম ভাবে আমরা 3টা এলিমেন্ট ডিক্লেয়ার করলাম। তাহলে এখানে আমরা এরকম সরাসরি এটা মান দ্বারা ইনিশিয়ালাইজ হয়ে গেল, মানে এটা হচ্ছে কনডেন্স। দ্যাট মিনস অ্যানাদার ওয়ে, 2 ডাইমেনশন অ্যারে তৈরি করার জন্য এটা হচ্ছে আরেকটা ওয়ে। আর এখন আমরা 2 ডাইমেনশন অ্যারেকে প্রিন্ট দেওয়ার জন্য আমাদের অ্যাকচুয়ালি 2টা লুপ দরকার হবে। এটা আমরা দেখলাম যে সিঙ্গেল ডাইমেনশন অ্যারেকে প্রিন্ট দেওয়ার জন্য একটা লুপেই হয়ে যায়, কারণ সিঙ্গেল ডাইমেনশনে কোনো শুধু রো আছে, কলাম নাই। এখন আমরা রো এর জন্য একটা লুপ চালাবো, ওই রো এর ভিতরে কয়টা কলাম আছে তার জন্য আবার আরেকটা লুপ চালাবো। আমরা জানি যে লুপের কন্ডিশন হচ্ছে যে লুপ প্রথমে যখন আউটার লুপ থেকে ইনার লুপে ঢোকে, তখন সে প্রথমে কত নম্বর রো এটা নিয়ে ঢুকে প্রথম কলামে যারা আছে তাদেরকে প্রিন্ট দিবে। ঠিক আছে? তাহলে আমরা এখন যদি এটা রান করি, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা অ্যারে ডট লেন থেকে শুরু করলাম, আর পরেরটা হচ্ছে অ্যারে আই ডট লেন থেকে শুরু করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 1 2 3, তারপরে 2 4, তারপরে 4 4 5, ঠিক আছে? তাহলে এগুলো ছিল হচ্ছে কি কলাম, এটা একটা কলাম, মানে এইটা এই কলামের মান, সাথে সাথে এটা রো 0-র মান, রো 0 এবং কলাম 1 কলাম 2 কলাম 3, এটা হচ্ছে রো 2 কলাম 1 কলাম 2, আর এটা হচ্ছে রো 3 কলাম 1 কলাম 2 কলাম 3। সেটা আমরা এইভাবে দেখতে পেলাম। তো আলটিমেটলি এটা দেখতে একটা কিসের মতো, টেবিলের মতো। সেজন্য বলা হয় কি মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে কি বলা হচ্ছে, বলা হচ্ছিল টেবিল, যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে আসলে টেবিল। ঠিক আছে? তো আমরা দেখে নিলাম যে প্রিমিটিভ টাইপের কিভাবে সিঙ্গেল ডাইমেনশন এবং কিভাবে মাল্টি ডাইমেনশন অ্যারে তৈরি করতে হয়। এখন আমরা দেখব হচ্ছে যে ক্লাস টাইপের কিভাবে অ্যারে তৈরি করতে হয়, দ্যাট মিনস অবজেক্ট টাইপের অ্যারে কিভাবে তৈরি করতে হয়। এখন আমরা দেখব যে কিভাবে ক্লাস টাইপ বা অবজেক্ট টাইপের অ্যারে তৈরি করা যায়। ঠিক আছে? তো অবজেক্ট টাইপের অ্যারে তৈরি করতে গেলে আমরা এরকম এখানে একটা আলাদা একটা ক্লাস তৈরি করলাম। এটা একটা ডিফারেন্ট ক্লাস অ্যাকাউন্ট। ঠিক আছে? তো আমরা এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে একই ফাইলের মধ্যে, যেমন এই ফাইলটার নাম হচ্ছে অবজেক্ট অ্যারে ডট জাভা, একই ফাইলের ভিতরে এই একটা ক্লাস আবার এই একটা ক্লাস, এরকম 2টা ক্লাসকে রাখা যায়। তো যখন আমরা এরকম 2টা ক্লাসকে রাখবো, তখন যেই ক্লাসটা পাবলিক সেই ক্লাসের নাম অনুসারে ক্লাসের নামটা দিতে হবে। যেমন এটা হচ্ছে পাবলিক, তো এখন কি হবে,
যখন আমরা এটাকে কম্পাইল করব তখন আসলে দুইটা আলাদা আলাদা ক্লাস তৈরি হবে, অ্যাকাউন্ট একটা ক্লাস তৈরি হবে, অবজেক্ট অ্যারে একটা আলাদা ক্লাস তৈরি হবে। কিন্তু আমরা একই সোর্স ফাইলের ভিতরে এটাকে রাখতে পারি, সমস্যা নেই। কিন্তু যদি একই সোর্স ফাইলের মধ্যে থাকে তাহলে যে ক্লাসটা পাবলিক সেই ক্লাসটাকে আমরা ওই ক্লাসের নাম হিসেবে রাখবো। তাহলে একটার মধ্যে কি একাধিক পাবলিক থাকতে পারে? না, একটার মধ্যে একাধিক পাবলিক থাকবে না, একটার মধ্যে একটা ক্লাস পাবলিক। তো এখানে দেখেন আমরা একটা অ্যাকাউন্ট ক্লাস তৈরি করলাম, ক্লাস অ্যাকাউন্ট। এই ক্লাসের অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে আমরা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল রাখলাম এবং একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল রাখলাম। এটা বোঝাটা একটু খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা এই অ্যাকাউন্ট ক্লাসের একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম, এখানে অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই অ্যাকাউন্ট ক্লাসটার ভিতরে আমরা এখন একটা কি কনস্ট্রাক্টর তৈরি করছি। এই কনস্ট্রাক্টর কি করছে, এই যে দুইটা ভেরিয়েবল, প্রথমে আমরা কি করলাম, এখানে একটা কি করলাম, এইখানে আমরা হচ্ছে একটা জেনারেলি এই যে একটা ক্লাসের এই যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরটাও এই আমাদেরকে আইডি আমাদেরকে কনস্ট্রাক্টরটাও অটোমেটিক তৈরি করে দেয়। আমি এখানে রাইট বাটন ক্লিক করে বললাম ইনসার্ট কোডে গিয়ে বললাম কনস্ট্রাক্টরের মধ্যে আমি চিনায় দিলাম কাকে কাকে সে নিতে হবে, অটোমেটিক এই কনস্ট্রাক্টরটা তৈরি করে দিল সে। তো এই যে কনস্ট্রাক্টরটা তৈরি হয়ে গেল, এই কনস্ট্রাক্টরের ভিতরে দেখেন এইখানে এটারও নাম এ, আবার প্যারামিটারের নামও হচ্ছে এ, কিন্তু এরা দুইজন কিন্তু একই পয়েন্টকে ইন্ডিকেট করে না। এটাই হচ্ছে মানে ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি তখন তো এরা মেমোরির একটা নির্দিষ্ট জায়গায় স্টোর হয়, তো এদের নাম যদি একই থাকে তাহলে কি হবে, একই থাকলেও এরা একই জায়গাকে দখল করবে না। তো একই জায়গাকে দখল করবে না, এটাই এই ব্যাপারটা হচ্ছে পয়েন্টার কনসেপ্ট, যেটা C++-এ আছে। মানে এটা কি হয় যে একই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে এরা মেমোরির একটাই পয়েন্টকে ইন্ডিকেট করে, অর্থাৎ এ যদি কোনো কারণে পরিবর্তন হয়ে যায় এর মানটা, তাহলে এর মানটাও পরিবর্তন হয়ে যাবে। কিন্তু জাভাতে এই পয়েন্টার কনসেপ্টটা নাই। কারণ হচ্ছে যে জাভা তার মেমোরি ম্যানেজমেন্টগুলো করে হচ্ছে দুই ধরনের, স্ট্যাক মেমোরি, হিপ মেমোরি, ঠিক আছে? তো মেমোরি ম্যানেজমেন্টগুলো আলাদা আলাদা থাকে বলে এই লোকাল ভেরিয়েবলগুলো আলাদা জায়গায় থাকে আর ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো আলাদা জায়গায় থাকে, যার কারণে এরা একই পয়েন্টকে ইন্ডিকেট করে না। তো পয়েন্টার কনসেপ্ট জাভাতে নাই। তো যাই হোক, এখানে কি করলো, এই জন্য এই কারেন্ট ক্লাসটাকে বোঝানোর জন্য আমরা এখানে ব্যবহার করলাম দিস মানে হচ্ছে কারেন্ট ক্লাসের অবজেক্ট। তো দিস ডট এ মানে হচ্ছে এই এ, আর এইখানকার এ মানে হচ্ছে এই এ। তার মানে যখন আমি এই যে অ্যাকাউন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, অ্যাকাউন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতে গেলে আমার কনস্ট্রাক্টরকে কল করতেই হবে। কল করতে গেলে তখন আমার এই দুইটা প্যারামিটার মান দিতেই হবে। এই দুইটা মান তখন সে নিয়ে এই দুইটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করে দিবে। এটাই হচ্ছে কনস্ট্রাক্টরের কাজ। তাহলে কনস্ট্রাক্টর কেন এই দুইটা মান নিয়ে এটাকে ইনিশিয়ালাইজ করলো? কারণ আমার ধরে অ্যাকাউন্ট মানে মনে করেন একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্টে মনে করেন এটা হচ্ছে ব্যালেন্স, এটা মনে করেন নাম, তো একজনের নাম একজনের ব্যালেন্স, এরকম আমার 1000টা মানুষ থাকবে, 1000টা ব্যালেন্স থাকবে। তা 1000 জন মানুষ 1000 জন ব্যালেন্স, এটা আমি একই ক্লাসের মধ্যে কিভাবে পাঠাবো? যদি আমি এখানে সরাসরি একটা মানকে লিখে দেই এ ইজিক্যাল মানে ব্যালেন্স এত আর মানুষের নাম এইটা, তাহলে তো এই ক্লাসটা এটার জন্য ফিক্স হয়ে গেল। কিন্তু আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে কি করব, বারবার এর মধ্যে মান পাঠিয়ে দিয়ে ওই মানগুলো দিয়ে এই ক্লাসটাকে বারবার ইনিশিয়ালাইজ করতে পারবো। ক্লাস একটাই, ওটারও কনস্ট্রাক্টর একটাই, কিন্তু এখানে আমরা বারবার মান পাঠায় ওই মানগুলো দ্বারা এটাকে ইনিশিয়ালাইজ করতে পারবো। তাহলে এই যে অ্যাকাউন্ট একটা টাইপ, অ্যাকাউন্ট একটা ক্লাস, এটার মানে হচ্ছে অ্যাকাউন্ট একটা টাইপ, ঠিক আছে? আর এখানে আমরা একটা মেথড তৈরি করলাম শো ডাটা। শো ডাটা জাস্ট কি করবে, এ এর মানকে প্রিন্ট দিবে, বি এর মানকে প্রিন্ট দিবে প্রতিবার যতবার করে মান আসবে। হ্যাঁ, এখন দেখেন মজার ব্যাপারটা হলো যে আমরা এখন এখানে যে মেইন ক্লাসটা নিছি, মেইন ক্লাসের মেইন মেথডের মধ্যে আমরা কি করলাম, অ্যাকাউন্ট ক্লাসের একটা অবজেক্ট অ্যারে তৈরি করলাম। অ্যাকাউন্ট, তার নাম দিলাম অবজেক্ট। এটা কি টাইপের? অ্যাকাউন্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যাকাউন্ট। এটা কি টাইপের অ্যারে হলো? এটা এখন ক্লাস টাইপের অ্যারে হলো। এই অ্যারেটার টাইপ কি? অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা কে? একটা ক্লাস। সুতরাং এটা একটা ক্লাস টাইপের অ্যারে, দ্যাট মিনস একটা অবজেক্ট টাইপের অ্যারে, ঠিক আছে? এটা কিন্তু আর প্রিমিটিভ টাইপ না।
এটা হচ্ছে এখন ক্লাস টাইপ, ঠিক আছে। তো ওই যে আমরা দেখলাম প্রিমিটিভ টাইপ, আর এইগুলোকে বলা হচ্ছে ক্লাস টাইপ। দ্যাট মিনস যে অ্যাকাউন্ট একটা ক্লাস, আমি এখন একটা অ্যাকাউন্ট টাইপের কিছু একটা তৈরি করলাম, অ্যাকাউন্ট টাইপের একটা অ্যারে তৈরি করলাম, তাহলে এটা একটা অ্যাকাউন্ট টাইপ, নট কোনো প্রিমিটিভ টাইপ, ঠিক আছে। তা এই অ্যারেটার আমি লেন দিলাম হচ্ছে 2। তাহলে প্রথমে আমি কি করলাম, যখন আমি অবজেক্ট 0, দ্যাট মিনস এই ওবিজে 0, দ্যাট মিনস এই অ্যারেটার 0 পজিশনে এখন আমি কাকে দিলাম, এই যে নিউ অ্যাকাউন্ট। এখানে কিন্তু আমি বললাম না নিউ ইন্ট, কারণ আমি এখন এখানে কি বলবো, কারণ এটা যেহেতু একটা অ্যাকাউন্ট টাইপের অ্যারে, সুতরাং আমি এখানে বললাম নিউ অ্যাকাউন্ট। এখন নিউ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আসলে কি, ওই অ্যাকাউন্ট ক্লাসের কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরের ভিতরে কি ছিল, ইন্টিজার এ আর স্ট্রিং বি। তাহলে আমাকে এখানে পাঠিয়ে দিতে হবে একটা ইন্টিজার আর একটা স্ট্রিং। তাহলে আমি এইখানে অ্যাকাউন্ট ক্লাসে প্রথমে 1 এবং ঢাকা দিয়ে একটা মান পাঠালাম, সেটা এখানে ইনিশিয়ালাইজ করলো, করে সেটাকে অবজেক্টের 0 মানে অ্যারের 0 পজিশনে রেখে দিলাম। এরপরে আবার আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে এখানে আমি পাঠালাম 3 খুলনা। তাহলে এই 3 এবং খুলনা দ্বারা আবার এখানে ইনিশিয়ালাইজ হলো, ইনিশিয়ালাইজ হওয়ার পরে সেটা আবার এই অ্যারের মধ্যে জমা থাকলো। এখন আমি যখন বলবো যে অ্যারে এলিমেন্ট 0-র ক্ষেত্রে, যখন আমি এটাকে বলবো যে অবজেক্ট 0 ডট শো ডাটা, এই অবজেক্ট 0 হচ্ছে অ্যারে হচ্ছে বিল্ট ইন অবজেক্ট। তো আমি বললাম যে অবজেক্ট 0 ডট শো ডাটা যখন আমি বলবো, তখন 0 নাম্বার অ্যারের ভিতরে কি ছিল, 1 আর ঢাকা, তখন এই 1 আর ঢাকা প্রিন্ট হবে। যখন আমি বলবো যে অবজেক্ট 1 ডট শো ডাটা, তখন এই অবজেক্ট 1 এর ভিতরে কি ছিল, 3 এবং খুলনা, সেটা তখন এই যে শো ডাটা মেথডের মাধ্যমে এ এবং বিটা প্রিন্ট হচ্ছে। আমরা দেখে নেই আউটপুটটা, যে ফর অ্যারে এলিমেন্ট 0, এই লাইনটা এই যে এখানে প্রিন্ট হয়েছে যে ফর অ্যারে এলিমেন্ট 0, তাহলে ভ্যালু অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1, ভ্যালু অফ বি ইজ ইকুয়াল টু ঢাকা, আর অ্যারে এলিমেন্ট 1 এর জন্য ভ্যালু অফ এ ইজ ইকুয়াল টু 3 এবং ভ্যালু অফ বি ইজ ইকুয়াল টু খুলনা। আর এটা আমি কমেন্ট করে বলে দিছি যে আউটপুটটা কি আসবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে কিভাবে অবজেক্ট টাইপের অ্যারে তৈরি করতে হয়। নট প্রিমিটিভ টাইপ তো সহজে বোঝা যায় যে হ্যাঁ ইন্ট মানে একটা নাম্বার টাইপের কিছু, কিন্তু এই অ্যাকাউন্ট মানে কি টাইপ, এইটাই একটু মানে নিজের একটা কমপ্লেক্সিটি মনে হয়। কিন্তু এই অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট টাইপ, ক্লাস একটা ক্লাস মানেই হচ্ছে একটা টাইপ, তো অ্যাকাউন্ট মানেই হচ্ছে একটা অ্যাকাউন্ট টাইপের আমি কিছু তৈরি করতে পারবো। সেই অ্যাকাউন্ট টাইপেরই একটা অ্যারে তৈরি করা হলো। অ্যাকাউন্টের ভিতরে যে ধরনের ভ্যালু থাকবে সেই ক্ষেত্রে এর ভিতরে কি আছে সেটা মুখ্য বিষয় না, একটা ক্লাস থাকা মানেই সেই টাইপের আমি একটা কিছু তৈরি করতে পারবো। আর একটা ক্লাসের কি থাকে, মানে অ্যাকাউন্টের যখন আমি একটা অবজেক্ট তৈরি করছি, তখন একটা অবজেক্টের কি থাকে, ভেরিয়েবল থাকে, মেথড থাকে। তাহলে আমি এই যে অবজেক্ট 0, এই অবজেক্ট 0 মানে হচ্ছে কি অ্যারের 0 পজিশন। তো অ্যারের 0 পজিশন আসলে একটা কি অবজেক্ট, কি টাইপের অবজেক্ট, অ্যাকাউন্ট টাইপের অবজেক্ট। তাহলে আমি এখন এই অ্যাকাউন্ট টাইপের অবজেক্ট 0 পজিশনের অবজেক্ট ডট শো ডাটা এই মেথডকে কল করতে পারি, কারণ এটা যেহেতু একটা অবজেক্ট, ঠিক আছে। এটা অবজেক্ট না হলে আমি এটা কল করতে পারতাম না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, কমপ্লেক্সিটি মনে হলেও এটাই সহজ হয়ে বোঝার যে অবজেক্ট টাইপের বা ক্লাস টাইপটা কি জিনিস, ঠিক আছে। তো আমরা এই ভিডিওতে দেখে নিলাম যে কিভাবে আমরা একটা সিঙ্গেল ডাইমেনশন প্রিমিটিভ টাইপ, মাল্টি ডাইমেনশন প্রিমিটিভ টাইপ এবং কিভাবে একটা অবজেক্ট বা ক্লাস টাইপের অ্যারে ডিক্লারেশন করতে